পদার্থবিজ্ঞানের প্রাণপুরুষ হিসেবে খ্যাত গ্যালিলিও গ্যালিলেইয়ের জন্ম হয়েছিল ইতালির পিসা শহরে। তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী, কিন্তু সঙ্গীত ও অঙ্কশাস্ত্রের প্রতি তার ছিল গভীর ভালোবাসা। গ্যালিলিওর মা ছিলেন উগ্র স্বভাবের মহিলা। সামান্য ব্যাপারেই অন্যের প্রতি রাগ আর বিদ্রুপে ফেটে পড়তেন। পিতার অনিচ্ছা সত্ত্বেও অঙ্কশাস্ত্রের প্রতি অনুরাগ তাকে পরিণত করেছিল এক শ্রেষ্ঠ বিজ্ঞানীতে। অন্যদিকে নিজের উগ্র স্বভাব ও সহনশীলতার অভাবের জন্য চারপাশে গড়ে তুলেছিলেন অসংখ্য শত্রু, যা তার অবর্ণনীয় দুঃখ কষ্টের জন্য আংশিকভাবে দায়ী ছিল। ছেলেবেলা থেকেই গ্যালিলিওর মধ্যে প্রতিভার উন্মেষ ঘটেছিল। বিচিত্র বিষয়ের প্রতি তার ছিল কৌতূহল। ধর্মীয় বই পড়তে পড়তে সেখানকার ধর্মীয় শিক্ষকদের প্রভাবে তিনি স্থির করলেন যাজকের পথই জীবনে গ্রহণ করবেন। যখন সময় পান পুঁথিপত্র নিয়ে বসেন, বিশেষ করে অঙ্ক। এক এক সময় অঙ্ক কষতে কষতে ব্যবসার কথা সম্পূর্ণ ভুলে যেতেন। গ্যালিলিওর বাবা তার এই পড়াশোনার প্রতি আগ্রহ দেখে শেষ পর্যন্ত স্থির করলেন যে পথে নিশ্চিত অর্থ উপার্জনের সুযোগ আছে, তাতেই ছেলেকে ভর্তি করবেন। গ্যালিলিওর ইচ্ছা ছিল অঙ্কশাস্ত্র নিয়ে পড়াশোনা করা। পিতার আদেশে ডাক্তারি পড়ার জন্য তিনি ভর্তি হলেন পিসার বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষকদের প্রতিটি কথাকেই তিনি ধ্রুব সত্য বলে মেনে নিতে পারলেন না। প্রতিটি ক্লাসে শিক্ষকদের নানান বিষয়ে প্রশ্ন করে বিব্রত করে তুলতেন, কিন্তু তাতেও তার মন সন্তুষ্ট হলো না। নিজের ছোট্ট ঘরে গড়ে তুললেন একটি পরীক্ষাগার। অতীতের প্রতিটি ধ্যান ধারণাকে বিচার করতেন, বিশ্লেষণ করে দেখতেন তার মধ্যে কতটা সত্য আর কতটুকু মিথ্যা। এই সময় গ্যালিলিওর পরিচিত হলেন তার পিতার বন্ধু রিচির সাথে। রিচি ছিলেন ইতালির রাজপরিবারের অঙ্কের শিক্ষক। গ্যালিলিও তখন পিসা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র, বয়স 19 বছর। একদিন গ্যালিলিও রিচির বাড়িতে গিয়েছেন। রিচি তখন তার ঘরের মধ্যে ছাত্রদের ইউক্লিডের জ্যামিতি পড়াচ্ছিলেন। গ্যালিলিও ঘরের বাইরে দাঁড়িয়ে নিঃশব্দে শুনতে লাগলেন তার বক্তৃতা। শুনতে শুনতে তন্ময় হয়ে গেলেন। নতুন করে আবার তার মনের মধ্যে জেগে উঠল অঙ্কের প্রতি দুর্নিবার আকর্ষণ। ডাক্তারি বইয়ের মধ্যে লুকিয়ে রেখে পড়তে আরম্ভ করলেন ইউক্লিড আর্কিমিডিস এর অঙ্কের বই। তাকে সাহায্য করতে এগিয়ে এলেন রিচি। ডাক্তারিতে আর মন নেই, দিন রাত চলতে লাগলো অঙ্কের চর্চা। এই সময় তার জীবনে ঘটল একটি বিখ্যাত ঘটনা। একদিন তিনি আরও অনেকের সাথে পিসার ক্যাথিড্রালে বসে প্রার্থনা করছিলেন। সেই ক্যাথিড্রালের মাঝখানে ছিল একটা বিরাট ঝাড় লণ্ঠন। একজন কর্মচারী তাতে প্রদীপ জ্বালাবার সময় অন্যমনস্কভাবে নাড়িয়ে দিয়েছিল। প্রতিবার ঝাড় লণ্ঠন দোলবার সাথে সাথে তার ঘর্ষণের আওয়াজ হতে থাকে। গ্যালিলিও লক্ষ্য করলেন ক্রমশই ঝাড় লণ্ঠন দুলুনি কমে আসছে, কিন্তু প্রতিটি দুলুনির সাথে সাথে যে ঘর্ষণের আওয়াজ হচ্ছে তার গতি এক রয়ে গেছে। ডাক্তাররা যেভাবে নাড়ি দেখে সেইভাবে একদৃষ্টে দেখতে লাগলেন ঝাড় লণ্ঠনের দোলনকে। ক্রমশই তিনি উপলব্ধি করলেন ঝাড় লণ্ঠনের দোলানির মধ্যে একটি নির্দিষ্ট ছন্দ আছে। এর থেকে তিনি আবিষ্কার করলেন পেন্ডুলাম। গ্যালিলিওর মৃত্যুর পর তার ছেলে এই নকশা দেখে তৈরি করেছিলেন পেন্ডুলাম ঘড়ি। বাধ্য হয়ে তাকে বিশ্ববিদ্যালয়ে ছাড়তে হলো, আর তার ডাক্তারি ডিগ্রি নেওয়া হলো না। তিনি ফিরে এলেন ফ্লোরেন্সে। এবার আর ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হবার চিন্তা নেই। শুরু হলো পদার্থবিদ্যা আর অঙ্কশাস্ত্রের গভীর অনুশীলন। যেমন নিষ্ঠা করতে লাগলেন যদি কোথাও অধ্যাপনার চাকরি পাওয়া যায়। এই সময়ে পিসা বিশ্ববিদ্যালয়ের অঙ্কের শিক্ষকের একটি পদ খালি ছিল, মাইনে মাত্র 20 শিলিং। তবুও স্বাচ্ছন্দ্যে সেই পদ গ্রহণ করলেন গ্যালিলিও। তখন তিনি 25 বছরের একজন তরুণ। বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখতেই গ্যালিলিও দেখলেন যেদিকেই তাকান শুধু অ্যারিস্টটল আর অ্যারিস্টটল। তিনি যা কিছু বলে গিয়েছেন তাই সত্য, তাকে নিয়ে ভাবনার প্রয়োজন নেই। কিন্তু গ্যালিলিও তার অনেক কিছুই মানতে পারলেন না। অনেকে তাকে বিদ্রুপ করতে আরম্ভ করলো, অনেকে তার স্পর্ধা দেখে ক্ষুব্ধ হয়ে গেলেন। তিনি স্পষ্ট ভাষায় বললেন, দুটি জিনিসকে উপর থেকে একই সঙ্গে ফেললে ভারী জিনিসটি আগে পড়বে, হালকা জিনিসটি পরে মাটি স্পর্শ করবে। অ্যারিস্টটলের এই তথ্য ভুল। প্রকৃতপক্ষে দুটি জিনিস একই সঙ্গে পড়বে। গ্যালিলিও বললেন, আমি সকলের সামনে প্রমাণ করব আমার বক্তব্যের সত্যতা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, শহরের সমস্ত জ্ঞানীগুণী মানুষের সাথে নিয়ে তিনি গ্যালিলিও এসে পৌঁছাইলেন পিসার খ্যাতি হেরানো টাওয়ারের সামনে। কয়েকজনকে নিয়ে তিনি উঠে গেলেন টাওয়ারের মাথায়। এক হাতে 10 পাউন্ডের বল, অন্য হাতে 1 পাউন্ডের বল একই সাথে মাটি স্পর্শ করল। গ্যালিলিওর সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হলো। তবুও অনেকে মানতে পারলেন না। তারা প্রচার করতে লাগলেন এর মধ্যে নিশ্চয়ই কোনো কারসাজি আছে। পিসার ডিউকের পুত্র রাজকুমার ডন জিওভান্নি ছিলেন ইঞ্জিনিয়ার। তিনি একটা যন্ত্র তৈরি করেছিলেন স্থানীয় বন্দরের পলি পরিষ্কার করার জন্য। ডিউক যন্ত্রটি পরীক্ষার জন্য গ্যালিলিওর কাছে পাঠিয়ে দিলেন। সব দেখে শুনে গ্যালিলিও বললেন যন্ত্রটি কাজের অনুপযুক্ত। জিওভান্নি ক্ষুব্ধ হয়ে উঠলেন। অন্য সকলের সাথে তিনিও চাইলেন গ্যালিলিওর বিতরণ। ফলে বিশ্ববিদ্যালয় ছাড়তে বাধ্য হলেন গ্যালিলিও। গ্যালিলিওর কয়েকজন বন্ধু অনুরাগী ছিলেন। তাদের সাহায্যে তিনি পাদুয়া বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক পদ পেলেন 1592 সালে। মাইনে পূর্বের চেয়ে অনেক বেশি। সবচেয়ে বড় কথা, এখানে তিনি পেলেন বিদ্যাচর্চার আদর্শ পরিবেশ। এখানে গ্যালিলিও শুরু করলেন তার নানান পরীক্ষা নিরীক্ষা, রচনা করলেন একাধিক প্রবন্ধ। তার খ্যাতি ছড়িয়ে পড়তে আরম্ভ করল সমস্ত ইউরোপে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার মাইনে আরও বাড়িয়ে দিলেন। ছাত্রদের ভিড় সামলাবার জন্য তিনি বিরাট একটি বাড়ি ভাড়া নিলেন। মাঝে মাঝে সব ছেড়ে গিয়ে আশ্রয় নিতেন শহরের উপকণ্ঠে সমাজ পরিত্যক্তা এক রমণীর কাছে। তার নাম মারিনা গাম্বা। কিছুদিন পর তাকে নিজের গৃহে নিয়ে আসেন। যদিও তখনও মারিনাকে তিনি বিবাহ করেননি, তবুও উত্তরকালে তার গর্ভে গ্যালিলিও 3টি সন্তান জন্মগ্রহণ করেছিল। এই সময় নানান যন্ত্রপাতি তৈরি করলেন। প্রথমে কম্পাস, এর মধ্যে দিয়ে বোঝালেন পৃথিবীর চুম্বকত্ব শক্তির কথা। তারপর পানি উত্তোলনের জন্য অন্য ধরনের লিভার আবিষ্কার করলেন। বাতাসের উত্তাপ পরিমাপ করবার জন্য থার্মোমিটার। এই সমস্ত যন্ত্রপাতির ক্রমশই এত চাহিদা বাড়তে থাকে, তিনি বাড়িতে লোক রাখলেন তাকে সাহায্য করবার জন্য। এইসব আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ কর্তৃপক্ষ তার মাইনে আরও বাড়িয়ে দিল, কিন্তু তবুও তার অভাব দূর হলো না। জ্যোতির্বিজ্ঞানের বিষয়ে মনোনিবেশ শুরু করেন 1604 সাল থেকে। এই সময় আকাশে একটি নতুন তারা দেখা দিল। বিভিন্ন লোকের মধ্যে আলোচনা শুরু হলো। কেউ বললেন উল্কা, কেউ বললেন নতুন কোনো তারা। গ্যালিলিও কয়েকদিন পর্যবেক্ষণ করে সর্বসমক্ষে তার মত প্রকাশ করলেন। তিনি বললেন এটি কোনো গ্রহ নয়, উল্কাও নয়, সৌরমণ্ডলে অবস্থিত নিতান্তই একটি তারা। তার এই বক্তৃতা শুনতে দলে দলে লোক এসে হাজির হলো। এরপর তিনি বেশ কয়েকটি বিশ্ব প্রকৃতি, শব্দ, আলো, রং প্রভৃতি নানা বিষয়ের উপরে রচনা করলেন। 1609 সালে চারধারে গুজব শোনা গেল একজন ডাচ চশমার দোকানের কর্মচারী কাজ করতে করতে এমন একটা জিনিস আবিষ্কার করেছে যা দিয়ে নাকি দূরের জিনিস দেখা যায়। গ্যালিলিও কথাটি শুনলেন। শুরু হলো চিন্তাভাবনা। নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর একটি ফাঁপা নলের মধ্যে একটি উত্তল ও একটি অবতল লেন্সকে নির্দিষ্ট দূরত্বে বসাতেই দেখতে পেলেন বহু দূরের বাড়িটি মনে হচ্ছে কয়েক হাতের মধ্যে এসে গিয়েছে। আবিষ্কৃত হলো টেলিস্কোপ। অবশেষে 1609 সালের 21 আগস্ট তিনি সর্বসমক্ষে প্রদর্শনের জন্য টেলিস্কোপ নিয়ে গেলেন ভেনিসের এক উঁচু বাড়ির মাথায়। লোকেরা বিস্ময়ে দেখতে লাগলো 2 মাইল দূরের সমুদ্র, তাতে ভেসে চলা জাহাজ, আরও দূরের পাহাড়, রাতের আকাশে বড় বড় তারা, চারিদিকে আলোড়ন তুলে ফেলে গেল। পাদুয়া বিশ্ববিদ্যালয় তার কৃতিত্বকে সংবর্ধনা জানিয়ে তাকে আজীবন অধ্যাপনা পদ দিলেন। চারদিক থেকে টেলিস্কোপ তৈরির অর্ডার আসতে লাগলো। তিনি বাড়িতে কারখানা তৈরি করে প্রায় 100টির মতো টেলিস্কোপ তৈরি করলেন। নিজের জন্য তৈরি করলেন অপেক্ষাকৃত শক্তিশালী একটি টেলিস্কোপ। আকারে আয়তনে এই টেলিস্কোপ অন্য সব টেলিস্কোপের চেয়ে বড়। বিরাট সেই টেলিস্কোপ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে গ্যালিলিও পর্যবেক্ষণ করতে আরম্ভ করলেন সমস্ত আকাশ। তিনি বললেন চাঁদ একটি উপগ্রহ, তার মধ্যে রয়েছে ছোট ছোট বড় অসংখ্য পাহাড় আর গিরিখাত। তিনি আবিষ্কার করলেন শনির বলয়, জুপিটারের উপগ্রহ, ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহপুঞ্জ। এই পর্যবেক্ষণ আর আবিষ্কারের উপর ভিত্তি করেই তিনি রচনা করলেন প্রথম বই দি মেসেঞ্জার। এত আবিষ্কার, খ্যাতি, অর্থ, সম্মান পেয়েও কিছুতেই সন্তুষ্ট হলেন না গ্যালিলিও। পিসার বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার জন্য ডিউকের কাছে আবেদন করলেন, কিন্তু ডিউক তার আবেদনে কর্ণপাত করলেন না।
অবশেষে ডিউক মারা যাবার পর তার পুত্র দ্বিতীয় কোসিমো নতুন ডিউক হলেন। তিনি ছিলেন গ্যালিলিওর প্রাক্তন ছাত্র। তিনি গুরুকে আমন্ত্রণ জানালেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে পিসার বিশ্ববিদ্যালয়ে অঙ্কের প্রধান অধ্যাপকের পদ গ্রহণ করলেন গ্যালিলিও। সেই সঙ্গে ডিউকের দর্শন ও অঙ্কের শিক্ষক পদ পেলেন। ক্লাস করবার বা পিসায় থাকবার বাধ্যবাধকতা থেকে মুক্তি পেলেন। কিন্তু সাথে সাথে তার জীবনে নেমে এল এক বিপর্যয়। এর মূল কারণ ছিল কোপারনিকাসের মতবাদ। গ্যালিলিও বহু আগেই 1543 সালে পোল্যান্ডের মহান জ্যোতির্বিদ কোপারনিকাস একখানি গ্রন্থ রচনা করেছিলেন। তাতে তিনি লিখেছিলেন সূর্য স্থির এবং তাকে কেন্দ্র করেই এই পৃথিবী, অন্য গ্রহ আবর্তিত হচ্ছে। কিন্তু যাজক সম্প্রদায়ের ভয়ে এই বই তিনি জীবিতকালে প্রকাশ করতে পারেননি। 1611 সালে তিনি আবিষ্কার করলেন সূর্যের উপরে কিছু চিহ্ন। তিনি তার কয়েকজন বন্ধু ও অনুরাগীর কাছে তার আবিষ্কারের কথা প্রথমে প্রকাশ করলেন। কোপারনিকাসের মতের সমর্থনে প্রকাশ করলেন তার যুক্তি ও অভিমত। ক্রমশই তার সেই ধ্যান ধারণা ছড়িয়ে পড়তে লাগলো চারিদিকে। সেই সঙ্গে বাড়তে লাগলো তার শত্রু সংখ্যা। যে সমস্ত অধ্যাপকরা এতদিন অ্যারিস্টটলের মতের বিশ্বাসী ছিল, তাদের মনে হলো নিজেদের প্রভাব প্রতিপত্তি বুঝি এবার ধ্বংস হয়ে যাবে। এইবার গ্যালিলিও ক্ষুব্ধ হয়ে উঠলেন। তিনি তার বিরুদ্ধবাদীদের কাছ থেকে ডেকে প্রথমে তাদের প্রতিটি যুক্তি অভিমত শুনতেন। তারপর সামান্য কয়েকটি কথায় তাদের সমস্ত যুক্তিকে ছিন্ন ভিন্ন করে দিতেন। বন্ধুরা অনুভব করতে পারছিলেন গ্যালিলিও বিপদের দিন ঘনিয়ে আসছে। তারা বারংবার তাকে সাবধান করতে থাকে, কিন্তু গ্যালিলিওর কারো কথায় কর্ণপাত করলেন না। 1632 সালে গ্যালিলিওর একটি বই প্রকাশ হয় এবং প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তা সকলের দৃষ্টি আকর্ষণ করে। কিছুদিনের মধ্যেই তা ছড়িয়ে পড়ল ইউরোপের বিভিন্ন দেশে। পণ্ডিতদের মধ্যে আলোড়ন সৃষ্টি হলো। অপরদিকে ধর্মীয় সম্প্রদায় ক্রুদ্ধ হয়ে উঠলেন। তাদের মনে হলো 1616 সালের নিষেধাজ্ঞা সম্পূর্ণ লঙ্ঘন করে এই বই রচনা করেছেন গ্যালিলিও, মজার চরিত্রটি সৃষ্টি করেছেন। সাথে সাথে বইয়ের প্রচার বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হলো। বইটির সম্বন্ধে অভিমত দেওয়ার জন্য একটি কমিটি তৈরি করা হলো। কমিটি সব কিছু বিচার করে রায় দিলেন গ্যালিলিও পূর্বের নিষেধাজ্ঞা অবজ্ঞা করে এই বই রচনা করেছেন। রোমে বিচার সভায় উপস্থিত হবার জন্য গ্যালিলিওকে আদেশ দেওয়া হলো। গ্যালিলিও তখন 70 বছরের বৃদ্ধ। বাধ্য হয়ে 1632 সালের ডিসেম্বর মাসে তিনি রোমে এসে হাজির হলেন। দীর্ঘ 4 মাস অন্তরীণ থাকার পর 1633 সালের 12 এপ্রিল তিনি প্রথম ইনকুইজিশনের সামনে উপস্থিত হলেন। 30 এপ্রিল তিনি দ্বিতীয়বার কোর্টের সামনে এসে হাজির হলেন। কথোপকথন বইটি সম্বন্ধে তাকে জেরা করা হলো। তিনি ভয়ে বইয়ের কিছু অংশ পরিবর্তন করতে চাইলেন। তাকে অনুমতি দেওয়া হলো, কিন্তু পরিবর্তন করার পরও বিচারকরা সন্তুষ্ট হতে পারলেন না। জুন মাসের 16 তারিখ পোপের সভাপতিত্বে সভা বসল। এতে ঠিক হলো যদি গ্যালিলিও তার অপরাধ স্বীকার না করেন তবে তার উপর অত্যাচার করা হবে। 21 তারিখে তাকে অন্যত্র সরিয়ে নেওয়া যাওয়া হলো। শুরু হলো তার উপর অত্যাচার। গ্যালিলিও তার শারীরিক মানসিক সব শক্তি হারিয়ে ফেললেন। শেষ পর্যন্ত সব অভিযোগ স্বীকার করে স্বীকারোক্তি দিলেন। 22 তারিখে তার বিরুদ্ধে 1616 সালের নির্দেশ লঙ্ঘন করার জন্য এবং ধর্মবিরুদ্ধ মত প্রকাশ করার জন্য তাকে অভিযুক্ত করা হলো। অনির্দিষ্টকালের জন্য বন্দিত্বের আদেশ দেওয়া হলো। নির্দেশ দেওয়া হলো ভবিষ্যতে তিনি আর কোনো বই রচনা করতে পারবেন না। ডিসেম্বর মাসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। অবশেষে প্রায় আর্কিটারিতে যাবার অনুমতি দেওয়া হলো। অসুস্থ শরীরে নতুন উদ্যমে তিনি আবার কাজ শুরু করলেন। এবার সম্পূর্ণ গোপনে রচনা করলেন দুটি নতুন বিজ্ঞানের বিষয়ে কথোপকথন। এই বইয়ের মধ্যে তিনি তার আগের অনেক পরীক্ষা নিরীক্ষার কথা প্রকাশ করেছেন। সে সঙ্গে বলবিদ্যার মূল তত্ত্বের আলোচনা করেছেন। আইজাক নিউটন পরবর্তীকালে বলবিদ্যার যে সমস্ত সূত্র আবিষ্কার করেছিলেন, গ্যালিলিও তার ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন। এই বই ইতালিতে প্রকাশ করবার সাহস হয় না। গোপনে তিনি পাঠিয়ে দিলেন হল্যান্ডে। সেখান থেকে 1638 সালে প্রকাশিত হলো তারই এই অমূল্য সৃষ্টি। কিন্তু নিজের সৃষ্টি ছাপা অবস্থায় দেখার সৌভাগ্য হয়নি তার। ক্রমশই তার চোখের দৃষ্টি ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছিল। ধীরে ধীরে পুরোপুরি অন্ধ হয়ে গেলেন গ্যালিলিও। জীবনের শেষ 5 বছর তিনি অন্ধ অবস্থায় কাটান। এই সময় তার ইচ্ছা অনুসারে তাকে ফ্লোরেন্সে যেতে দেওয়া হলো। কিছু বাধা নিষেধ শিথিল করা হলো। ইউরোপের অনেক দেশ থেকেই শ্রেষ্ঠ পণ্ডিতরা তার কাছে আসতে আরম্ভ করলো। গ্যালিলিও তখন অসুস্থ, বিছানায় শয্যাশায়ী। জীবনের শেষ পর্যায়ে তার কাছে এলেন 18 বছরের তরুণ ছাত্র ভিভানি।
গ্যালিলির প্রথম জীবনীকার, তিনি সেবা যত্নে গ্যালিলির শেষ দিনগুলি ভরিয়ে দিয়েছিলেন। 1642 সালের জানুয়ারি মাসে এই মহান মনীষীর মৃত্যুবরণ করেন। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তিনি দুহাতে আঁকড়ে ধরেছিলেন তার শ্রেষ্ঠ রচনা দি ল অফ মোশন, যা তার মৃত্যুর স্থিতিকে অতিক্রম করে পৌঁছে দিয়েছিল জীবনের অনন্ত গতিতে।